বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তেজনা তুঙ্গে। রাষ্ট্রপতির সংসদ ভাষণ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। জামায়াত বলছে, তিনি স্বৈরাচারের দোসর, তাই সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও স্পিকারের চেয়ার এখনও খালি, সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। মজুত কম থাকায় বিশ্ববাজারে সামান্য অস্থিরতাও দেশের অর্থনীতিকে ঝুঁকিতে ফেলতে পারে। আর সামনে ঈদ, লাখো মানুষের ঘরমুখ যাত্রা। হাইওয়ে পুলিশ হুঁশিয়ারি দিয়েছে, অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা। রাজনীতি, অর্থনীতি ও জনজীবন, চারদিকে টান টান উত্তেজনা। বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাষ্ট্রপতির সংসদ ভাষণ। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সিয়াদ আবদুল্লাহ মুহাম্মদ তাহের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে বলেছেন, তার সংসদে ভাষণ দেওয়ার নৈতিক অধিকার নেই। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা, বিতর্ক এবং পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে রাষ্ট্রপতির ভাষণ একটি প্রতিষ্ঠিত সাংবিধানিক প্রথা। রাষ্ট্রপতি সেই ভাষণের মাধ্যমে সরকারের নীতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাষ্ট্রের দিকনির্দেশনা তুলে ধরেন। অর্থাৎ এটি কেবল আনুষ্ঠানিক বক্তব্য নয়, বরং রাষ্ট্রের নীতিগত অবস্থানের প্রতিফলন। কিন্তু বিরোধী রাজনৈতিক শক্তির একটি অংশ মনে করছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতির ভূমিকা নিরপেক্ষ ছিল না। তাই তাদের দাবি, এমন একজন ব্যক্তি সংসদে ভাষণ দিলে সেটি রাজনৈতিকভাবে বিতর্কিত হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে, এই বক্তব্য শুধু একজন রাষ্ট্রপতিকে ঘিরে নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার একটি বড় প্রশ্নকে সামনে নিয়ে এসেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা। বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবের বাইরে থাকতে পারেনি। তাই রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এই বিতর্ক আসলে সেই দীর্ঘদিনের রাজনৈতিক অবিশ্বাসেরই প্রতিফলন। অন্যদিকে সরকারপক্ষ বা ক্ষমতাসীন রাজনৈতিক শক্তির দৃষ্টিভঙ্গি ভিন্ন। তাদের মতে, রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করছেন এবং সংসদে ভাষণ দেওয়া তার সাংবিধানিক অধিকার ও দায়িত্বের অংশ। ফলে তাকে নিয়ে এ ধরনের মন্তব্য রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করতে পারে। সব মিলিয়ে দেখা যাচ্ছে, একটি বক্তব্য থেকেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের সংসদীয় রাজনীতি। সামনে সংসদের অধিবেশন, গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন এবং রাজনৈতিক সমঝোতার নানা প্রশ্ন রয়েছে। কিন্তু রাষ্ট্রপতির ভাষণ ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক যদি আরও বাড়ে, তাহলে তা শুধু সংসদের ভেতরেই নয়, দেশের বৃহত্তর রাজনৈতিক অঙ্গনেও নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে তৈরি হয়েছে এক ভিন্নধর্মী রাজনৈতিক পরিস্থিতি। সংসদ কক্ষ প্রস্তুত, সদস্যরা উপস্থিত, কিন্তু স্পিকারের চেয়ার এখনও খালি। এই দৃশ্য শুধু আনুষ্ঠানিক বিলম্ব নয়, বরং অনেকের চোখে এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল। কারণ সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন শুধু একটি পদ বণ্টনের বিষয় নয়, এটি সংসদের ক্ষমতার ভারসাম্য, আলোচনার পরিবেশ এবং ভবিষ্যৎ আইন প্রণয়নের গতিপথ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি দলের সংসদীয় বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপর ছেড়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ এর মাধ্যমে বোঝা যাচ্ছে, সরকার বিষয়টিকে কৌশলগতভাবে বিবেচনা করছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত সম্ভাব্য সমীকরণগুলো পর্যবেক্ষণ করতে চাইছে। সংসদে কারা কী ভূমিকা নেবে, বিরোধী দলকে কতটা জায়গা দেওয়া হবে, কিংবা রাজনৈতিক ভারসাম্য কিভাবে বজায় রাখা হবে, এসব বিষয় এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্পিকার পদটি শুধু সংসদের সভাপতিত্ব করার জন্য নয়, এটি সংসদীয় রাজনীতির একটি শক্তিশালী কেন্দ্র। স্পিকার সংসদের কার্যক্রম পরিচালনা করেন, কোনো বিল কখন উঠবে, কোনো আলোচনা কতদূর যাবে, এসব সিদ্ধান্তেও তার বড় প্রভাব থাকে। ফলে এই পদে কাকে বসানো হবে, তা ভবিষ্যৎ সংসদ রাজনীতির দিকনির্দেশনা অনেকটাই নির্ধারণ করে দিতে পারে। এ কারণেই প্রথম অধিবেশনে স্পিকারের চেয়ার খালি থাকার বিষয়টিকে অনেকেই নাটকীয় রাজনৈতিক ইঙ্গিত হিসেবে দেখছেন। কেউ বলছেন এটি সময় নেওয়ার কৌশল, আবার কেউ মনে করছেন এটি সম্ভাব্য সমঝোতা বা রাজনৈতিক ভারসাম্য তৈরির একটি ধাপ। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের শুরুতেই স্পিকারের চেয়ার ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা স্পষ্ট করে দিচ্ছে, সামনে বাংলাদেশের সংসদীয় রাজনীতি শুধু আনুষ্ঠানিক কার্যক্রমে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকবে কৌশল, সমীকরণ এবং ক্ষমতার সূক্ষ্ম হিসাব।
বাংলাদেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার এক গুরুত্বপূর্ণ ভিত্তি হল জ্বালানি ব্যবস্থা। কিন্তু সাম্প্রতিক বাস্তবতা বলছে, দেশে জ্বালানি তেলের চাহিদা দ্রুত বাড়লেও সেই অনুপাতে মজুত সক্ষমতা বাড়েনি। ফলে পরিস্থিতি এমন এক ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়েছে, যেখানে আন্তর্জাতিক বাজারে সামান্য অস্থিরতাও দেশের অর্থনীতিকে বড় চাপের মুখে ফেলতে পারে। বিশ্ববাজারে তেলের দাম প্রতিনিয়ত ওঠানামা করে। কখনো হঠাৎ বেড়ে যায়, আবার কখনো কমে যায়। উন্নত অনেক দেশ এই ওঠানামা মোকাবিলা করতে বড় পরিসরে তেল মজুত করে রাখে। দাম কম থাকলে তারা বিপুল পরিমাণ তেল কিনে মজুত করে, আর দাম বাড়লে সেই মজুত ব্যবহার করে অর্থনৈতিক চাপ কমায়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বড় সমস্যা হল, পর্যাপ্ত মজুত সুবিধা না থাকায় এই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যায় না। ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেই বিপিসি বা রাষ্ট্রীয় সংস্থাগুলোর উপর আর্থিক চাপ তৈরি হয়। সরকারকে তখন ভর্তুকি বাড়াতে হয় বা বাজারে দাম সমন্বয় করতে হয়, যার প্রভাব সরাসরি পড়ে পরিবহন খরচ, বিদ্যুৎ উৎপাদন এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। অর্থাৎ জ্বালানি শুধু একটি পণ্য নয়, এটি পুরো অর্থনীতির চালিকাশক্তি। বিশ্লেষকরা বলছেন, মজুত সক্ষমতা কম থাকলে শুধু অর্থনৈতিক ঝুঁকিই বাড়ে না, বরং জাতীয় জ্বালানি নিরাপত্তাও দুর্বল হয়ে পড়ে। যদি কোনো আন্তর্জাতিক সংকট, যুদ্ধ বা সরবরাহে হঠাৎ বিঘ্ন ঘটে, তাহলে দেশ কয়েক দিনের মধ্যেই বড় সমস্যায় পড়তে পারে। এই কারণেই এখন আলোচনায় এসেছে, বাংলাদেশকে দ্রুত বড় আকারের তেল সংরক্ষণ অবকাঠামো গড়ে তুলতে হবে। কারণ জ্বালানি নিরাপত্তা মানে শুধু তেল আমদানি করা নয়, বরং ভবিষ্যতের সংকট মোকাবিলার জন্য শক্তিশালী প্রস্তুতি গড়ে তোলা। আর সেই প্রস্তুতি যত দেরি হবে, ঝুঁকিও তত বাড়তে থাকবে। ঈদ ঘনিয়ে এলেই বাংলাদেশের সড়কপথে শুরু হয় এক বিশাল যাত্রা, লাখো মানুষ শহর ছেড়ে ছুটে যায় গ্রামের পথে। এই আনন্দময় যাত্রার মাঝেই প্রতি বছর একটি বড় অভিযোগ সামনে আসে, অতিরিক্ত ভাড়া আদায়। বাস, মাইক্রোবাস কিংবা অন্য পরিবহনে অনেক সময় নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি টাকা দিতে বাধ্য হন যাত্রীরা। আর এই বাস্তবতাকে সামনে রেখে এবার আগেভাগেই কঠোর সতর্কবার্তা দিয়েছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশের কর্মকর্তারা স্পষ্টভাবে বলেছেন, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা আদায় কোনোভাবেই সহ্য করা হবে না। কেউ যদি এই নিয়ম ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণা সাধারণ যাত্রীদের জন্য অবশ্যই স্বস্তির খবর। কারণ ঈদের সময় অনেক পরিবার সীমিত আয়ের মধ্যেই বাড়ি ফেরার পরিকল্পনা করে, আর অতিরিক্ত ভাড়া তাদের উপর বড় আর্থিক চাপ তৈরি করে। তবে প্রশ্ন হচ্ছে, বাস্তবে এই সতর্কতা কতটা কার্যকর হবে? অতীত অভিজ্ঞতা বলছে, ঈদের সময় পরিবহনের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় অনেক ক্ষেত্রে ভাড়া নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। বাস কাউন্টার বা মাঝপথে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রায়ই ওঠে। ফলে শুধু ঘোষণা নয়, বাস্তব তদারকি ও কঠোর প্রয়োগই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্লেষকদের মতে, যদি হাইওয়ে পুলিশ, বিআরটিএ এবং প্রশাসন সমন্বিতভাবে মাঠে সক্রিয় থাকে, তাহলে অতিরিক্ত ভাড়া আদায় অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কারণ ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন মানুষ নিশ্চিন্তে ও ন্যায্য ভাড়ায় পরিবারের কাছে ফিরতে পারে।